প্রেমের নীল কাব্য লেখনীতে নওরিন কবির তৃষা পর্ব সংখ্যা ২১। সিলেট শহরের অন্যতম সুন্দর নগরী হচ্ছে জাফলং। প্রকৃতি যেন তার সৌন্দর্যের সবটুকু ঢেলে দিয়েছে এখানে। আর জাফলং নগরী এক প্রাচীন জমিদার বাড়ি নামে আখ্যায়িত মির্জামহল। কথিত আছে এখানকার বর্তমান উত্তরসূরি মির্জা সাইদ আহমেদ, মির্জা জাহিদ আহমেদ আর মির্জা ফরিদ আহমেদ পূর্বপুরুষদের একজন সুবেদি আমলের এই অঞ্চলে আধিপত্য ছিল। মির্জা মহলটাও তখনকার যুগের স্থাপত্য। ২ তলা বিশিষ্ট সেই ভবনটা ৩০ একর জমির উপর স্থাপিত। দুপাশে স্বচ্ছ পাথরে লেকের মৃদু কলরব সরি আর দূর পাহাড় থেকে ভেসে আসা পাখপাখালির গুঞ্জন। তিহুরা এসে পৌঁছাতে সন্ধ্যার কিছুটা আগে। যদিও বাড়ি প্রবীণ সহ নিহিতরা, তারা থেকেই গেছে ঘণ্টাখানেক পৌঁছাবে। বর্তমানে ঘড়ির কাঁটা রাত ৮টায় চলমান। দোতলা বিশাল এই এক রুমে নিচ্ছিল বিশ্রাম সকলে, তিহুসহ বাকি নবীনেরা। হুট করে দরজায় এসে কড়া নাড়ল কেউ। সবাই হয়ে নাহা বলল, কে? আপা, আমি ফুলি, ভেতরে আয়। ভেতরে প্রবেশ করে শাড়ি পরিতে এক কিশোরী কন্যা। তাকে দেখে নাহা বলল, কিছু বলবি? আপনাদের দাদিজান নিচে ডাকছেন। নানু? আচ্ছা, তুই যেতে লাগ, আমরা আসছি। আনুমানিক সময় পেরিয়ে গেল অনেকক্ষণ। অনুমতি পেয়ে সম্মত সুযোগ মাথা নাড়িয়ে সেখান থেকে প্রস্থান নিল ফুলি। অন্যদিকে এত ছোট্ট একটা মেয়ের পরনে শাড়ি দেখে অবাক দৃষ্টিতে চেয়ে রইল তিহু। এতটুকু একটা মেয়ে শাড়ি পরে। পাশ থেকে রাফা বলল, এরা এমনই বৌমনি, পিচি টু বুড়ো, সবাই শাড়ি পরে। কি বলো? এটা এখানকার ট্র্যাডিশনাল। হ্যাঁ, এ আবার কেমন ট্র্যাডিশন? ও তুমি বুঝবে না। বেশি বকবক না করে বৌমনি আর সরি বড় বৌমনিকে নিয়ে আয়। ওরা এখানকার নতুন কিছুই চিনবে না। বলে নাহা দ্রুত সেখান থেকে উঠে যেতে যেতেই তার বলা কথাটা খপ করে ধরে বসলো। বড় বৌমনি মানে? নাহা বেরিয়ে যেতে যেতে, মানে তোর মাথার আমার মুন্ডু। বেশি কথা না বলে রিশাদকে নিয়ে আয়। নাহাও চলে গেল। নিহিত আর তার কথা বাড়ালো না, তবে ফোন দিয়ে এঁটে রাখলো পরবর্তীতে নাহাকে ফাঁকা পেলে ধরবে। রাফা, নীরা, নিহু আর মাহাকে নিয়ে নূরজাহান বেগমের কক্ষের দিকে গেল। তারা বেরিয়ে যেতেই রিশাদকে উদ্দেশ্য করে নিহিত বলল, হে ব্রো, চলো আমরা যাই, দেখি আমার ওয়ান অ্যান্ড অনলি সুইটারটা কি বলে। চলো, তোমার সুইটারের সাথে আমি একটু সাক্ষাৎ করে আসি। নিহিত হালকা এসে রিশাদের কাঁধে হাত রাখলো। রিশাদও নিজে একে অপরকে হাত রাখলো নিহিতের বাঁকা দিয়ে। নূরজাহান বেগমের রুমের সামনে এসে থমকালো তিহু। ভেতর থেকে শোনা যাচ্ছে অনেক মানুষের কথোপকথনের গুঞ্জন। পাশ ফিরে ফুলি ডেকে বলল, ভাবি যান, কিছু মনে কইরেন না। তয় মাথায় ঘণ্টাটা টাইনা নেন। দাদি যান আবার বাড়ির বউদের মাথা খালি রাখা পছন্দ করে না। তিহু তার জবাবে মুচকি হাসে। ওনার গোড়াটা মাথার উপরে তুলে সামান্য টেনে অতঃপর প্রবেশ করে কক্ষটিতে। কক্ষটা বেশ বড়সড়। ভেতরে ঢুকতে এসে দেখতে পেল সেখানে উপস্থিত খানবাড়ির সকলে, সাথে আরো কজন সদস্য। সবাই তার দিকে কিছুটা অপ্রস্তুত হয়ে উঠেছে যেন। জোরপূর্বক হাসির চেষ্টা করে সামান্য গলা খাকারি দিল। অতঃপর একে একে সবাইকে উদ্দেশ্য করে সালাম দিতে শুরু করলো। সালাম পর্ব শেষ। নূরজাহান বেগম তাকে হাতের ইশারা করে নিচের দিকে ডাকলেন। তিহু মুচকি হেসে এগিয়ে গেল সেই দিকে। কাছাকাছি আসতেই নূরজাহান বেগম হাত বাড়িয়ে তাকে নিজের বেশ কাছাকাছি এনে বললেন, কি ব্যাপার হুড়পড়ি? শুনলাম তুই নাকি আমার বরটারে নিজের রূপ পেয়ে পাগল বানিয়ে ফেলাইছস। আমার সাথে তো কথাই বলতেছে না ঠিক মতো, শুধু তোর কথা। তার কথায় কথায় তিহু অবাক দৃষ্টে তার দিকে তাকালো। কুচকানো চামড়ায় মুখশ্রী, মোটা ফ্রেমের চশমা আবৃত করা তার চোখ দুটোতে। বৃদ্ধ হয়ে গেল তাকে দেখে অনুমান করা যায় বয়সকালে বেশ সুন্দরী ছিলেন ভদ্রমহিলা। তিহু ভেবেছিল তিনি হয়তো বেশ গুরুগম্ভীর হবেন, খানিকটা স্টার সিরিয়াল দেখা নানি শাশুড়িদের মতো। তবে তার আনুমানিক চরিত্রটা ভিন্ন। দৃষ্টিগত হলে মুচকে হাসল সে। তুমি আমারে হুড়পড়ি বলছো? নিজেকে দেখছো তুমি কত সুন্দর? তুমি আমার থেকেও দ্বিগুণ সুন্দরী সুইটহার্ট। হয়েছে হয়েছে, আর তেল দিতে হবে না। তাই এবার নিজের সুন্দর নামখানা বলো দেখি।
কই আমি তেল দিলাম, যেটা সত্যি সেটাই বললাম শুধু। পাশ থেকে জুনাইয়া বলল, দাদিজান কিন্তু আমার সুপারহিট, কিছুক্ষণ বলতে গেলেই বুঝতে পারবা। যাই হোক, এবার নিজের নামটা বলো তো শুনি। আর হ্যাঁ, আমাকে নিয়ে কনফিউশন হইও না, আমি তোমার বরের মেজো মামার একমাত্র মেয়ে, মির্জা জুনাইয়া, তোমাদের জুনুপু। জুনাইয়ার এমন কথা মুচকি আসলো তিহু। আমি নুরাইন হক তিহু। নূরজাহান বেগম, মাশাআল্লাহ, নাম এত সুন্দর, তুমি একদম সেই নামের মতো সুন্দর। তিনি আলগোছে একটা উষ্ণ চুমু খেলেন তিহুর প্রশস্ত ললাটে। তার এমন কাণ্ডে নাহা নাক ফুলিয়ে মীরাকে ধাক্কা দিয়ে জোরে জোরে বলল, দেখ দেখ নীর, আর কতদিন পর আসলাম, সেদিন কেউ নার হুঁশই নেই, আর নাত বউকে নিয়ে কি যত্নটাই না করছে। পাশ থেকে রাফা অভিমানী কণ্ঠে একই সুর তুলল, আর আমাকে তো চিনেই না। তাদের কথায় যোগ দিল জুনাইনাও। হ্যাঁ হ্যাঁ, একদম, আমিও তো এতদিন পরে আসছি, পরশু শ্বশুর বাড়ি থেকে ফিরলাম। কই, আমাকেও তো একটিবার ডেকে শুধালো না যে জুনু কেমন আছিস, আর দেখ নাত বউকে কি যত্নটাই না করছে। জুনাইনার কথায় পাশ থেকে তার ভাই জুনাইদ বলল, তোরা মেয়েরা এত হিংসুটে কেন রে? তাকে ধমকে দিল নাহা। তুই চুপ থাক, ওই আমি তোর বড়। তাই তো, কতদিনের বড়? গুনে গুনে 4 ঘন্টার। তার কথায় তাচ্ছিলের হাসি হেসে বলল, নাহা, 4 জনমের বড় হলেও তোকে সম্মান দিতাম না, আর কই 4 ঘন্টার। তাদের এমন বাকবকি দণ্ডের মাঝে নূরজাহান বেগম তাদের থামিয়ে দিলেন। আরে আরে, থাম থাম, আয় দেখি, সবগুলো আমার বুকে আয়। তার কথা বলতে দেরি সবাই একযোগে তার বক্ষস্থলে যেতে দেরি নেই। নূরজাহান বেগম তার প্রশস্ত হাত দিয়ে প্রশস্তব কেটে নিল, সকলকে প্রসারিত করে জায়গা করে দিল সব কয়টাকে। শুধু দূরে দাঁড়িয়ে থাকতে দেখা গেল মাহাকে। তা দেখে নূরজাহান বেগম বললেন, এই মেয়ে, তুমি দূরে কেন, এদিকে আসো। মাহা অবাক দৃষ্টে চেয়ে বোঝালো তাকে। নূরজাহান বেগম ইশারায় সম্মতি জানাতেই ব্যাস, মাহা এগিয়ে এসে সামিল হলো স্নেহপূর্ণ সেই মোমেন্টে। পাশ থেকে জুনাইদ মুখ বাঁকিয়ে বলল, শালা হিংসুটের দল। দীর্ঘ এক স্নেহপূর্ণ আলিঙ্গন শেষে মির্জা সূচনা তিহুকে উদ্দেশ্য করে বলল, এদিকে আসো নুরাইন। তিহু বাধ্য মেয়ের মতো এগিয়ে আসলো। মির্জা সূচনা তাকে একে একে সকলের সাথে পরিচয় করিয়ে দিলেন। সোফার বাঁদিকে ওয়ালিদ খান, তার দুপাশে বসা মধ্যবয়স্কী দুটো লোককে দেখে বললেন, ওই যে দেখছো সাদা পাঞ্জাবি পরিহিত লোকগুলা, ওনারা হচ্ছে আমার বড় ভাই আর তোমার বড় মামা, মির্জা সাইদ আহমেদ। আর তার পাশেটা হচ্ছে মেজো, মির্জা জাহিদ আহমেদ। আর এই যেটা হচ্ছে ছোট, মির্জা ফরিদ আহমেদ। তিহু একে একে ফের সালাম দিল তাদেরকে। অতঃপর মির্জা সূচনা বাড়ির রমণীদের সাথে পরিচয় করিয়ে দিলেন তিহুকে। তিনি কাতান শাড়ি পরিহিত আজমিরা অনমকে দেখে ইঙ্গিত করে বললেন, উনি তোমার বড় মামি মা আজমিরা অনম, আর তার বাঁ পাশে তোমার মেজো মামিমা শামিমা সুলতানা, ডান পাশেরটা হচ্ছে ছোট মামিমা মনোয়ারা। তাদের কথোপকথনের মাঝে হাজির হলো অনেকগুলো নবীন প্রাণ। তাদের দেখে মির্জা সূচনা পাশ থেকে মির্জা সাইমা খানিকটা হেসে বলেন, আর এই যে দেখছো, এরা হচ্ছে এদের দুষ্টু মিষ্টু নোবেলপ্রাপ্ত সদস্য, বাড়ির ছোট সদস্য যাকে বলে আর কি। এই যে ডান দিকে হলুদ শার্ট, এটা হচ্ছে ছোট ছেলে মির্জা সামির, পাশে হচ্ছে ছোট মামার ছোট ছেলে মির্জা জুনাইদ, তার পাশেটা হচ্ছে বাদর ফরিদ আর হচ্ছে ফাহাদ ফারিসা, এগুলো হচ্ছে তোমার ছোট মামার ছেলে পেলে। আর ওই যে ওই পাশে মায়ের বাপাশে বসা মিষ্টি যে দুষ্টু মেয়েটা দেখতে পাচ্ছ, ওইটা হচ্ছে মির্জা জুনাইনা। ফারিসা বলল, এটা কি পরিচিত করলে নাকি অপমান করলে ফুপি? যা মনে করিস। তোমার কথাই তো এটাই মনে হচ্ছে। বৌমনির সঙ্গে আলাপ সেরে নেই, তুমি সরো। ফাহাদ ফারিসা বাড়ির সবার ছোট, বাদরামিতে ভাই বোনরা যেন সবার সেরা। বোনেরা সবাই কলেজ শেষে ভার্সিটি পড়ুয়া হলেও তারা সবে কলেজে পদার্পণ করেছে। ফাহাদ ইন্টার ফার্স্ট ইয়ারে, আর ফারিসা 9-এর শিক্ষার্থী। একে একে সবার সাথে আলাপ চলল তিহুর। সবাই এত একটু দুষ্টি হলেও অত্যন্ত শিশু স্বভাবের। ঘড়ির কাঁটা টিকটিক করে রাত 10টায় জানান দিচ্ছে। বড় দুঃখিত রুমটির বেলকনিতে দাঁড়িয়ে আছে তিহু। এতক্ষণে বাড়ির বেলকনিতে আড্ডা দিচ্ছিল সবার সাথে। তবে রাত গাঢ় হতে ক্লান্ত শরীর নিয়ে বিশ্রামে মগ্ন হতে ফিরল যেন নিজের রুমের আঙিনায়।
বিজনেসের কারণে কানাডায় থাকে এবারের বড় ছেলে মির্জা শৌভিক, যার তরুণ মাসের শেষে থাকায় বিয়েটা আর মাত্র 3 দিন বাদে আনা হয়েছে। গায়ে হলুদ পরশু, তারপর মেহেন্দি টেহেন্দি শেষ করে বিয়ে। যদিও তাদের আরও কিছুদিন আগে সারার কথা ছিল, তবে ওয়ালিদ খানের ব্যবসা আর পার্টি অফিসের কিছু ঝামেলার দরুন বিলম্ব হলো। ভাবতে ভাবতে তিহু এবার বাঁদিকে ফিরে যায় পাথরে লেকে স্বচ্ছ পানিতে। চাঁদের আলো কেমন রূপালি প্রতিফলন ছড়াচ্ছে, কি অপার্থিব সৌন্দর্য তার। স্ট্রিং লাইটে মৃদু কম্পনে আলোকিক রশ্মির ঝলকানি উজ্জ্বল মহলটা। দাঁড়িয়ে থাকতে থাকতে যেন এক পর্যায়ে গুনগুনিয়ে গান ধরল সে। তুমি শুধু আমায় বলে দাও আমি তোমাকে ভালোবাসবো কিনা, তোমার মনের খবরটা আমায় জানাও আমি তোমায় ভালোবাসবো কিনা। নীল সবে একটা ভিডিও কনফারেন্স শেষ করে রুমে এসেছে। কোথাও তিহুকে হদিস না পেয়ে এক প্রকার বিচলিত হয়ে পড়েছিল ছেলেটা। তবে বেলকনি থেকে ভেসে আসা কণ্ঠস্বরে তার সেই ধ্যানটা যেন ভাঙে। হৃৎপিণ্ডে ধুকপুকুনি বেড়ে যায় তড়িৎ বেগে, যা সামলে নিয়ে বড্ড কষ্ট হচ্ছিল ছেলেটার। তবুও সামনে নিয়ে হৃদয়ের কথাগুলো হঠাৎ করে যেন বেরিয়ে আসলো। এতটুকুই শুধু বলতে পারি তোমায়, আমার ভালোবাসার ওপর আমার সেভাবে কোনো অধিকার নেই। তবুও মন এটা ভেবেছে যে এখন যখন দেখা হওয়ার শুরু হয়েছে, এবার তোমায় জিজ্ঞাসা করি। ভেসে আসা গভীর পুরুষালী কণ্ঠে থমকালো যেন তিহু। বিষময়ন ভাবাপন্ন মুখশ্রী জলদি পায়ে প্রবেশ করলো কক্ষে। ভেতর থেকে নীলের এমন এলোমেলো অবস্থা দেখে আর বেশি নিজেকে সামলাতে পারল না। অবাক হলো সে। সর্বত্র গুটিয়ে নিল নিজের সেই অভ্যাসের মতোই। তবে এখন কেমনে অদ্ভুত যেন লাগছে মানুষটাকে। চুলগুলো এলোমেলো কপালের ওপর উড়াউড়ি করছে, খুবই দৃষ্ট চঞ্চল এলোমেলো নিঃশ্বাস। তাকে এমন অবস্থায় দেখে তিহু বোকা বনে গেল। আর ইউ ওকে নেতা সাহেব? তিহুর কণ্ঠে ধ্যান ভাঙে নীলের। মুহূর্তে যেন নিজের চিরচারিত গম্ভীর্য বজায় রেখে শক্ত করলো চোয়াল। গলা সামান্য খাকারি দিয়ে বলল আম ওকে। পরক্ষণে প্রসঙ্গ বদলাতে চারদিকে এক ঝলক তাকিয়ে বলল, এখানে সোফা নেই না? না। ও। ছোট করে কথাটা বলতেই বিছানা থেকে একটা বালিশ নিতেই তিহু তাকে আটকিয়ে বলল, কই যাচ্ছেন? নীল এক ঝলক নিজের হাতের দিকে তাকালো, যেখানে তিহু ধরে আছে। সে তাকাতেই দ্রুত হাত সরিয়ে নিল তিহু। না মানে আমি একা একা ঘুমাতে অভ্যস্ত নই। নীল বেশ অবাক হলো। সে তো কোথাও যাচ্ছিলই না, যাওয়ার প্রশ্নই তো উঠছে কোথা থেকে। সে কিছু বলতে যাওয়ার আগে তিহু ফের বলল, আপনি না হয় আজকে বিছানায় ঘুমান, আর তুমি? তিহু কিছুটা কাচুমাচু করে অপ্রস্তুত হয়ে বলল, আমিও বিছানাতে ঘুমাবো। তিহুর এমন কথায় গভীর দৃষ্টিতে তার পানে তাকালো নীল। কিঞ্চিৎ বিস্ময় চোখগুলো সরু করে গভীর কণ্ঠে বলল, আর ইউ শিওর? নীলের বাক্যে সামান্য ঠোঁট বাঁকালো তিহু। তা দেখে তিহু চোখ সরু করলো। এরই কয় বেড়া মানুষ। শিওর না হয়ে কি আমি কোনো কিছু বলেছি? আচ্ছা যান, আপনার ঘুমানো লাগবে না বিছানায়। ওকে, অ্যাজ ইউর উইশ। বলেই যে বালিশটা হাতে তুলে মিছিমিছি অন্য রুমের দিকে পা বাড়াতে যাবে, তিহু ফের বাধা দিয়ে বলল, যেতে বলেই যাবেন নাকি? আজব লোক তো আপনি। এমন একটা ভাব দেখাচ্ছে যেন আমার সব কথা শোনেন। এই যে মিস্টার শুনেন, আপনি যদি এখন রুম থেকে বের হন, তাহলে আমি সবাইকে বলে দেব যে আপনি আমাকে জোর করে বিয়ে করেছেন। নীল বালিশটা বিছানা পরে কে মুখ কুচকে বলো, তুমি আসলে চাওটা কি বলো তো? কিছু না। তাহলে পথ আটকালে কেন? এমনি। লিসেন, আমার তোমার সাথে বকবক করার টাইম নেই। ঘুম আসছে, ঘুমাবো আমি। পথ ছাড়ো। আপনাকে কি আমি শুতে নিষেধ করেছি নাকি? আমি কি বললাম শুনতে পাননি? এক পাও বের হওয়া যাবে না এই রুম থেকে। যান বিছানায় গিয়ে ঘুমান, আর কোনো কথা নয়। বলে ড্রেস চেঞ্জ করতে ওয়াশরুমের উদ্দেশ্যে পা বাড়ালো সে। তার এমন কাণ্ডে খানিকটা মুচকি হাসলো নীল। ওয়াশরুম থেকে বের হতে তিহু দেখতে পায় নীল একটা সাইডে সরে পাশ ফিরে ঘুমিয়ে আছে। সে চট করে জলদি ওড়নাটা নিজের সঙ্গে ভালো করে পেঁচিয়ে ধীরে ধীরে বিছানার ওপর উঠে বসে। ঘুমাতে গিয়েও কিছুটা সংকোচ বোধ করে সে। উঠে এক ঝলক নীলের দিকে উকি মারে। সে এখনো পাশ ফিরে ঠিক ওই একই ভঙ্গিতেই ঘুমিয়ে আছে। তবুও কাটে না তিহুর সংকোচ। সে একবার দু হাতে ভর করে সামান্য উঁচে নীলের মুখোমুখি। ঘুমটা ঠিক কতটা গভীর দেখার প্রয়াসে। যেই না সে মুখটা বাড়াবে, তৎক্ষণাৎ পাশ থেকে একটা বড় উড়ন্ত তেলাপোকা দেখে ভয়ে ভারসাম্য হারিয়ে নীলের মুখের ওপর থুবড়ে পড়ে। তার সূক্ষ্ম নাকটা গিয়ে ঠেকে নীলের সূক্ষ্ম চোয়ালে।
কোনো কিছু হঠাৎ উপস্থিতিতে তড়িৎ বেগে ঘুম ভেঙে উঠে পড়ে নীল। দ্রুত পাশ ফিরতে ঘটে এক অদ্ভুত ঘটনা। তিহুর চিকন অধরে মিলিত হয় নীলের গোলাপি ওষ্ঠ। দ্বিতীয় এমন অনাকাঙ্ক্ষিত ঘটনায় পুনরাবৃত্তিতে চোখ বড় বড় হয়ে যায় তিহুর। নীল প্রথমে অবাক হলে পরবর্তীতে স্বাভাবিক হয়ে পড়ে। তবে তখনও একই ভঙ্গিমায় একে অপরের ওপরে তারা। হুট করে নীলের হাত লেগে নিভে যায় পাশের ল্যাম্প টেবিলের আলোটা। আর তারপরে হাতের বিচরণ তিহুর পাতলা কোমরে। মুহূর্তে খানিকের মাঝে তড়িৎ বেগে সেখান থেকে উঠে বসে তিহু। লাজুক ভঙ্গিমায় দ্রুত অপর পাশে ফিরে ঘুমিয়ে পড়ে। নীল শুধু বাঁকা এসে চেয়ে থাকে তার অমন লাজুকতা পানা বউটির পানে। রাতের শেষ ভাগ চলমান। গ্রীষ্মের আগহত হলেও শিশির প্রহরের সামান্য শীতলতার আভাস বিদ্যমান। তার ওপর আবার রুমে চলছে এসি, যার দরুন শীতের পূর্ণতাটা যেন একটু বেশি বিরাজমান। শীতের তীব্রতা সামান্য কুঁচকে আসলো তিহু। শৈলে জড়ানো ওড়নাখানা দৃঢ় বন্ধনে নিজেকে আবদ্ধ করলো, তবুও শীতল যেন কমার নামই নিচ্ছে না। ঘুমো ঘুটে চারপাশে থাকা ব্যক্তিটাকে জড়িয়ে ধরার উষ্ণতা শীতলতা কাটানোর প্রয়াস চালালো যেন সে। অপরদিকে সবে পাশে ঘুরেছিল নীল। তিহুর এমন কাণ্ডে ফের ঘুম ভাঙলো তার। সারা রাত এমনিতেই সে ঘুমাতে পারেনি এই নারী জ্বালাতনে। আর এখন তিহু ধীরে ধীরে নীলের বোতাম খোলা শার্টের খানার মাঝে ঢুকে পড়লো যেন। যেভাবে থেকেই শক্ত করে চাপটে নিল নীলকে। নীল বুঝলো না এখন কি করণীয় তার। মন চাইছে তিহু যেভাবে আছে তাকে এভাবে জাপটে ধরে দ্বিগুণ শক্ত করে ধরে ঘুমিয়ে পড়তে। অপর মস্তিষ্ক বলছে সে এখন ঘুমে বিভোর, তাই তোমাতে এতটা লিপ্ত হয়ে তার না জানার সুযোগে তার বিনা অনুমতিতে তুমি একটা কিছু করতে পারো না নীল। তুমি কখনোই সুযোগ সন্ধানী হতে পারো না। মস্তিষ্কর কথাগুলো যেন ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিল নীল। চুলাই যাক তোর সাধুগিরি। এটা তার নিজের নারী, একান্ত ব্যক্তিগত নারী। তার সাথে অচিরে সে মনের লেনাদেনা করতে পারে। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এখন সে তার জন্য হালাল। তাহলে সুযোগ সন্তানী কেন হবে সে? হালাল যখন, তখন সে ছুতেই পারে। সে নিজের সর্বশক্তিতে জাপটে ধরে তিহুকে। নিজের ওষ্ঠদ্বয় ঠেকালো তিহুর প্রশস্ত ললাটে। তপ্ত রোদ্দুরে বিকৃত গৌণ ধরণী। মৃদুমিতে সেই রোদ্দুরে উষ্ণ পরশে তন্ডাচ্ছন্ন লোপ পেল যেন তিহুর। পিটপিট করে অর্ধ আখি জোড়া মেলতেই দৃশ্যমান হলো খোলা নেত্রে অন্ধকার অনুভূত হতেই বিদ্যুৎ গতিতে মস্তিষ্ক সজাগ হলো তার। কোমরে কোনো শক্তপোক্ত পৌরুষালী স্পর্শ টের পেতেই নাসাপুটে ভেসে এলো দামি জেন্টাস পারফিউম তীব্র সুঘ্রাণ। নিজের অবস্থান টের পাওয়া মাত্রই নিজেকে ছাড়ানোর প্রয়াসে খাঁচাইবদ্ধ পরিকর্ণে ছটফটানি করলো যেন। অবশেষে দীর্ঘ এক প্রচেষ্টা শেষে নিজেরকে ছাড়াতে সফল হলো সে। তৎক্ষণাৎ তড়িৎ বেগে উঠে বসলো বিছানা ছেড়ে। তবে সরে যেতে নিতেই ওড়না নীলের শক্ত বাঁধনে টান ফেলো ফের। অবস্থানত অবস্থায় ফিরে তাকালো সে। ঝুঁকে পড়ল নীলের ঘুমন্ত মুখশ্রীর দিকে। তিহুর চঞ্চল নয়নচোরা হঠাৎই স্থবির হলো ঘুমন্ত নীলের ওপর। দৃষ্টি শীতল হলো ঘুমন্ত মানবীটার। বড্ড মায়া হলো বুঝি এই মুহূর্তে। নীলের সচক্ষু নুলে তীক্ষ্ণ ললাটে প্রতীত হলো কেশরাশি। আরো বেশি কিছু আকর্ষণীয় করে তুললো তাকে। তিহুর মনে হলো এ যেন উপন্যাস যে পড়ছে। তার যত কাল্পনিক পুরুষের কল্পনা রয়েছে ঠিক তেমনি সুদর্শন এক ঘুমন্ত যুবক, যেন একেবারে প্রতিটি চরিত্রের কল্পনা একদম হুবহু। তার দিকে তাকিয়ে থাকতে নীলের কপালে উড়ন্ত চুলগুলো এলোমেলো করে দেওয়ার তীব্র বাসনা জন্মালো হৃদয় হরিণীর মনের কোণে। ইচ্ছেটুকু নষ্ট করলো না সে। দুষ্টু হেসে অবিন্যস্ত হাতে চুলগুলো উল্টে পাল্টে দিল, ব্যস্ত হলো। হঠাৎ বাইরে সাউন্ড বক্সে বেজে উঠল, না 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 ভালোবাসবো না, বলতে বলতে আমি ভালোবেসে ফেলেছি, ভালোবেসে ফেলেছি, ভালোবেসে ফেলেছি। হঠাৎ করে শব্দটা ঝংকারে ধ্যান ভাঙলো তিহুর। বুঝলো এতক্ষণ ধরে কি করছিল সে। সঙ্গে সঙ্গে চোয়াল ঝুলে আসলো মেয়েটার। চটজলদি সরে গেল নীলের কাছ থেকে। দ্রুত বিছানা থেকে নামবার প্রয়াসে যখনই পা বাড়াবে তখনই মনে পড়লো তার অন্যটা নীলের দৃঢ় বন্ধনে আবদ্ধ। এদিকে তার প্রস্থান টের পাওয়া মাত্রই চোখ মেলল নীল। নিদ্রা তার ছুটে গিয়েছে বহু পূর্বে। মূলত এতক্ষণ ঘুমের মিথ্যা অভিনয়ে তিহুর কর্মকাণ্ড পর্যবেক্ষণ করছিল সে। বেলা হয়েছে বেশ। আজ হলুদ হওয়ায় বাগানে রাখা সাউন্ড সিস্টেমে সামান্য ঝাঁকি দিতে একবার গান চালিয়ে নিয়েছে নিহিত আর জুনাইদ মিলে। তবে শব্দ তুমুল হওয়ায় দ্রুত হাতে সে ফের অফ করে দিল সামির।
পাশে বসা ফারহাদ কান চেপে ধরল। এমন বিকট শব্দে জুনায়েদ রেগে মেগে এগিয়ে এসে বলল, মাথায় স্ক্রুগুলো কি একদম ঢিলে হয়ে গেছে কানার দল? পাশ থেকে রাফা বলল, বেশি কিছু না, একটার উপর আরেকটা তুলে আছাড় মার, তাহলে দেখবি সব ঠিক হয়ে গেছে। রাফার কথায় নিহিত বলল, তুই সর এখান থেকে, না হলে এমন গাট্টা খাবি নিজের এমন বেশি কথার জন্য। তার কথায় রাফা মুখ বাঁকিয়ে বলল, আইসে আমারে আবার উনি শাসন করতে। তার জবাবে নিহিত কিছু বলল না। জুনায়েদকে বলল, জুনুপু চল তো, আমাকে শাড়ি পরিয়ে দিবি। চল। জুনাইয়াকে বলল, সারাদিন যে এত পড়িস নির, আমি তো প্রতিদিন সন্ধ্যায় আম্মুর বকাশোনা কোনো মতো বসিয়ে নামমাত্র পড়ে উঠে পড়ি, আর তুই সারাক্ষণ কি এমন পড়িস আমি বুঝে পাই না। এ বয়সে বুড়ি মানুষের মতো চশমা পরা লাগে তোর। ফারিসার এমন কথা এক ঝলক তার দিকে তাকালো নীরা। দুজন সমবয়সী একই শ্রেণীর শিক্ষার্থী হলেও তাদের মধ্যে আকাশ পাতাল পার্থক্য বিদ্যমান। নীরা সারাদিন পড়াশোনায় ব্যস্ত কিশোরী। আমার তেমন কোনো গেমস পছন্দ না ফারু, আর তাছাড়া পড়াশোনা ব্যতীত সারাদিন আমি করবইটা বা কি? তাই বলে সারাদিন? তুই কি জানিস ইউ আর টু মাচ অ্যারিস্টটল? জানি। ফারিসা মুখ বাঁকালো। ধুর, তোর কথা ভালো লাগছে না। প্রত্যুত্তরে নীরা কিছু বলতে গেল কিন্তু বলল না। দুজনে মিলে যাচ্ছে বাগানের দিকে। প্রথমে নীরা আর তার পিছু পিছু ফারিসা। প্রধান জানালার পেছনে কোত্থেকে যেন তুফানে নেয় আগমন ঘটল রিশাদের। ঝড়ো হওয়ার গতিতেই যেন তাদের পাশ কাটিয়ে গেল সে। নীরা চোখ দুটো খিচে বন্ধ করে ফেলেছে তৎক্ষণাৎ। এখনো ভূপতিত হয়নি তা। হাতে কারো শক্তপোত বাঁধন অনুভূতিত হতেই নিজের অবস্থান দেখবার উদ্দেশ্যে পিটপিট করে চোখ মেলে তাকালো নীরা। সে চোখ মেলে তাকাতেই রিশাদ কিছু বলতে যাবে, তার আগে নীরা কিছুটা নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, সরি। সরি? কিন্তু কেন? তুমি কেন সরি বলছো? সরি তো বলবে রিশাদ। যদিও সরিটা বলার ধাচ্ছে না সে, তবুও দৌড় যেহেতু করেছে। নীরা কিছু বলতে গেলেও থামিয়ে দিল যেন ফারিসা। এক প্রকার তেড়ে এসে বলল, এই কানা, তুই সরি বলছিস কেন? সরি তো ও তোকে বলবে, ওই লোক। অন্য সময় হলে ফারিসার এমন কথা জবাবে হয়তো তার চোয়ারে রিশাদের জোরে একটা, এখানে চোয়ার দেওয়া আছে, হয়তো এটা চোয়াল হতো, যে চোয়ালে রিশাদের জোরে একটা থাপ্পড় পড়তো। মেয়ে মানুষ এমন লাফাবে কেন? যতই রিশাদ দোষ করুক না কেন, তবে বর্তমান পক্ষপেটে স্থির রিশাদ। কিছুটা বিষময় দৃষ্টি নীরাতে নিবদ্ধ। জড়তা কাটিয়ে সে বলল, সরি তো আমার বলা কথা। তার কথা সামান্য অপ্রস্তুত হয়ে পড়ল নীরা। না মানে, আমার চোখে একটু প্রবলেম আছে, তো এই জন্যই হয়তো আপনাকে দেখতে পাইনি। হয়তো আপনি কেন আমাকে ধাক্কা দিতে যাবেন বলুন? তার এমন অতিরিক্ত ভালো মানুষই। মেজাজ খারাপ হলো ফারিসার। মনে মনে থেকে হাজারটা গালি দিল সে। নরম হওয়া ভালো, তবে অতিরিক্ত নয়। সময় অনুসারে গরম হতে হয়, নয়তো মানুষ লাইফে মাথায় উঠে যায়। তাই আমি সরি, এখানে দোষটা দেখছি না তোর। শুধু শুধু সরি বলছিস বলে সেখান থেকে চলে গেল। তারা যেতে দেখে রিশাদও সেখান থেকে চলে গেল। নীরা তখনও অদ্ভুত দৃষ্টিতে চেয়ে আছে তার দিকে। পরে পরক্ষণে ফিরে এসে রিশাদ ফের বলল, চশমা পরো বলে এই নয় যে সর্বদা দোষটা তোমার। সেটা অপরপক্ষের গুরুত্বপূর্ণ হতে পারে। সব দিকটা ভেবে কথা বলবে। দুর্বলতাকে কারোর সামনে প্রকাশ করতে নেই, আন্ডারস্ট্যান্ড? নীরা ধীরে ধীরে সম্মতিসূচক মাথা নাড়ালো। তা দেখে রিশাদ মুচকে এসে বলল, গুড গার্ল বলে সেখান থেকে প্রস্থান নিল রিশাদ। নীরা তখনও মুগ্ধ দৃষ্টিতে চেয়ে আছে তার যাওয়ার পানে। সৌভিকের হলুদের আয়োজন করা হয়েছে বাগানের মাঝে। সবচেয়ে বড় গাছটার নিচে এক বিশাল আসন তৈরি। সেখানে উপস্থিত বাড়ির সকল প্রবীণ প্রাণ। তবে প্রবীণেরা একে একে প্রস্থান শুরু করেছে। তাদের হলুদ পর্ব প্রায় শেষ। এখন শুধুমাত্র নবীনদের আনন্দ উল্লাস পর্বের সূচনা হতে চলেছে। উপস্থিত সকলের পরনে আজ হলুদ শাড়ি। তিহু সবে একটা বসন্ত পাড়ের হলুদ শাড়ি পরে এসে দাঁড়িয়েছে। শাড়িতে তাকে যেন মারাত্মক লাগছে। শাড়িটা তাকে পরিয়ে দিয়েছে জুনাইয়া এক প্রকার জবরদস্তি করেই। শুধু শাড়ি পরতেই ক্ষান্ত হয়নি, তার লম্বা কেশরাশিতে করেছে কারসাজি। ফ্রেঞ্চ বেনুনি শক্ত বন্ধনে আবদ্ধ করেছে সেগুলো। সামনে বেবি হেয়ারগুলো সামান্য কাল করে দিয়েছে।
নাকে নোলস, কানে দোল, পরিপূর্ণ বাঙালি বউয়ের সাথে সাজিয়ে দিয়েছে। টিহুকে দেখে মুগ্ধ নয়নে তাকালো সকলে। এমনকি এমনিতেও মেয়েটা বর্ণাতীত সুন্দর, তার উপর সাজুগুজু করে যেন আরো মারাত্মক লাগছে। নূরজাহান বেগম তার তর্জনী আগুনে আলতো করে কামড় দিয়ে বলল, মাশাল্লাহ, নজর না লাগুক আমার পরিটার। তার এমন কথায় পাশ থেকে যেন জুনাইয়া বলল, ক্রেডিট কিন্তু সব আমার, ওকে আমি সাজিয়েছি। অহন টাকা দাও বুড়ি, তোমার নাত বউরে সাজাইছি। অনুষ্ঠান শেষে রুমে আসিস, তখন দিয়ে দিব। আজ নগদ কাল ধার। আচ্ছা চলো তাহলে, এখনই দিচ্ছি। চল। জুনাইয়া নূরজাহান বেগমের পিছু পিছু যেতে গিয়ে ফিরে এসে তিহুকে বলল, তুমি ওই বকুলতলার দিকে যেতে লাগো, এখানে নাহারা আছে, আমি 2 মিনিটে আসছি বলে চলে গেল। তিহু গুটি গুটি পায়ে এগিয়ে গেল বকুলতলার দিকে। সবিকে পাশের মঞ্চে উপস্থিত সব কাজিনেরা সকলে একে একে হলুদ লাগাতে শুরু করেছে। আর সবিক ব্যস্ত ভিডিও কলে নিজের প্রণয়িনীর সাথে কথা বলতে। তিহুর কালো আঁখি দয়ে চঞ্চল দৃষ্টি কাঙ্ক্ষিত পুরুষটিকে দেখতেই তৎপর, চারদিকে খুঁজে ফিরছে তাকে, কিন্তু কোথায় সে। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজি শেষে তিহু দেখতে পায় লোকটা গার্ডেন এরিয়া থেকে বেশ কিছুটা দূরে ফোনে কথা বলছে। পরনে হলুদ রাঙা পাঞ্জাবি, ভাবসাব দেখে মনে হচ্ছে ইচ্ছে মতো ঝাড়ছে কাউকে। তিহু মুখ বাঁকিয়ে মনে মনে বলল, এই লোক কি সারাদিন মানুষকে বকার তালে থাকে। মুখ বিকৃত করে নীলের দিকে তাকালো সে, তবে এবার যেন দৃষ্টি সরাতে ইচ্ছে করলো না। লোকটাকে পাঞ্জাবিতে বেশ ভালো লাগছে, যদিও নীল প্রায় সেই পাঞ্জাবি পরে, তবে আজকে একটু অন্যরকম লাগছে। টিউ তো এমন কিছু নয়, কোনো পুরুষের দিকে এভাবে তাকিয়ে থাকার তার স্বভাব না, তবে ইদানিং তার কি হয়েছে কে জানে, দিন দিন যেন নির্লজ্জ হয়ে যাচ্ছে সে। তার পাশ থেকে মাহা এসে বলল, কি রে বেয়াইত্তা মহিলা, অমনি কি দা হোস। তারপর ওই দৃষ্টি অনুসরণ করে তাকালো সে, নীলকে দেখতে পেল, ঠোঁট উঁচে বলল, তাই তো বলি, মধু থাকলে তো মৌমাছি ভোগ করবে আশেপাশে। বোন আমানত দেখা রাখিস, আমার মতো সিঙ্গেল মানুষের কষ্ট একটু বুঝিস। তার কথায় যেন রেগে গেল তিহু। ক্লাস 9-এ তো প্রেম মারাও, আর এখন কেউ সিঙ্গেল। হ্যাঁ ছে, মুখের ভাষা ঠিক কর, এটা আমার স্পেশালিটি। ভাতে হলুদের ওইদিকে যাই চল। একে অপরকে হলুদ মাখাতে ব্যস্ত সবাই। তিহুকেও হলুদ মাখিয়ে ভূত বানিয়ে দিয়েছে তার ননদিরা, সেও মেখেছে সবাইকে। তবে এত কিছুর মাঝে তার চঞ্চল চোখ দুটো বারবার নীলের দিকে চলে যাচ্ছে। নীল বর্তমানে সবিকের পাশে দাঁড়িয়ে বিভিন্ন রকমের আলোচনা করছে ভাইয়েরা মিলে, রফিনও সেখানে। তিহু বারংবার তাকাচ্ছে আর মাহাকে বলল, এমনি কি দেখার কিছু নাই রে বোন, তোর বর কেউ তুলে নিয়ে যাচ্ছে না, অন্তত আমাদের দিকে মনোযোগটা দে, বরকে তো অনেক দেখলি। পাশ থেকে জুনাইনা বলল, সদ্য সদ্য বিয়ে হয়েছে বোঝো না, দ্যাটস ইজ কোল্ড লাভ ডিয়ার। এখনই নীলও কেমন আর চোখে তাকাচ্ছে ওর দিকে। তাকাচ্ছে নাকি আপু? মাহার কথায় তার দিকে তাকালো তিহু। জুনাইয়া বলল, যতবার তিহু মহারানী তাকাচ্ছে তার থেকে বেশি, কিন্তু তিহু দৃষ্টি ফেরালে আড়াল করছে নিজের দৃষ্টি অগোচরে। হাগো ভালোবাসা সয় না, আমার মতো সিঙ্গেলদের পরাণে এইসব লুতুপুতু ভালোবাসার যন্ত্রণা সয় না। মাহার কথা বলতে বলতে খেয়াল করেনি তখন রফিন তার পাশে এসে দাঁড়িয়েছে। তিহু রফিনকে দেখে সামান্য চাপা হাসলো। জুনাইয়া বাচ্চার ফিডিং করাতে দ্রুত প্রস্থান নিল সেইখান থেকে। তিহু সরে গেল আলগোছে। তারা চলে যেতেই রফিন পিছন থেকে এসে মাহার কানে একগুচ্ছ চুল গুজে দিল কানের পিঠে। সামান্য ঝুঁকে ফিসফিসে বলল, তুমি চাইলে আমরা দুজন এখনো সিঙ্গেল থেকে মিঙ্গেল হতে পারি। লাভ লাইন, আর ইউ ওয়েন্ট দ্যাট। রফিনের ফিসফিসানি কণ্ঠে দেহ অগত্য শিহরণ জাগালো মাহার। রন্ধ্রে রন্ধ্রে দিয়ে শুরু হলো এক নামহীন দাঙ্গামা। পরক্ষণে সেগুলোকে বিদায় করতে সামান্য মাথা বাঁকিয়ে দিল মাহা। কণ্ঠ শক্ত হয়ে গেল তার। এই মাহা সারা জীবন সিঙ্গেল থাকুক, তবুও তোমার মতো জীবনসঙ্গী আমার জীবনে না আসুক, কখনো না আসুক বলে ধূপধাপ পা ফেলে সেখান থেকে প্রস্থান নিল সে। তার যার দিকে তাকিয়ে রইল রফিন। তার হাত আঁকড়ে ধরলো জোর করে, টেনে আনলো কাছাকাছি। যার দরুন মাহার পিঠ ঠেকলো তার প্রশস্ত বুকে। ভারী কণ্ঠে রফিন বলল, ভালো যখন বেসেছি তখন এই নির্লজ্জ বেহে পুরুষের সঙ্গে সারা জীবন থাকতে হবে তোমাকে। শুধু ইহকাল না, পরকালও তোমার শান্তি নেই, সেখানেও আমি তোমার সাথে হাসরে যাব।
রাফা হলুদ হাতে নাহার পিছু পিছু ছুটছে, উদ্দেশ্য তাকে হলুদ মাখানো। নাহা হলুদ মাখিয়ে সম্পূর্ণ ভূত বানিয়ে দিয়েছে তাকে। সত্য নিতেই হবে রাফার। কিন্তু নাহার পিছু পিছু ছুটেও পেল না তাকে। দিক হারিয়ে নাহা চটজলদি দোতলার কর্নারের রুমটায় গিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দিল। ঘটনা আকস্মিক হয়, ভেতরে কেউ আছে কিনা উপস্থিত বুঝতে পারেনি সে। এদিকে হঠাৎই রুমে কার উপস্থিতি টের পেতে ভুরু কুঁচকে তাকালো আয়াজ। মানবিনীকে দেখার পরেই যেন চোখ ঘুরে তাকালো। নাহা তখন দরজা লাগাতেই তৎপরাত, দুপায়ের বৃদ্ধা আঙ্গুলে ভর করে ছিটকিনি লাগাতে তার পিছনে ঘুরে আয়াজকে দেখে ভূত দেখার মতো করে চমকে উঠল সে। আয়াজও একই অবস্থা, দুজনেই ভয়ার্ত। আপনি তুমি না খেয়াল করলো আয়াজের দেহ সম্পূর্ণ উন্মুক্ত, সম্ভবত পাঞ্জাবি পরার জন্য রেডি হচ্ছিল। তাকে এমন অবস্থা দেখে চোখ কোঠো থেকে বেরিয়ে আসার উপক্রম নাহার। নিজের শরীরের অবস্থা টের পাবা মাত্রই লজ্জায় পিছু ঘুরে এলো আয়াজ। নাহা লজ্জায় সিটিয়ে বলল, আই এম সরি, আমি আসলে আমি খেয়াল করিনি বলে দ্রুত সিটকিনি খুলে গেল সে। তবে পড়ল আরেক ফেসাতে। সিটকিনিটা বেশ পুরাতন ছিল, কিছুটা মরিচা ধরানো। লাগানো সহজ হলেও খোলাটা বেশ কঠিন। নাহা পরপর কয়েকবার চেষ্টা করে ব্যর্থ। আয়াজ চলতে হাতে পাঞ্জাবিটা পরে এগিয়ে গেল তাকে সাহায্য করতে। আয়াজ একবারের প্রচেষ্টায় খুলে ফেললো দরজা। নাহা তাকে ধন্যবাদ জানিয়ে যে না বেরোতে যাবে তৎক্ষণাৎ পেছন থেকে তার হাতে টানে ধরলো আয়াজ, মিশে নিল নিচের বুকের সাথে। তার এমন কাণ্ডে বিষময় চূড়ান্ত সীমায় গিয়ে তজ্জব হয়ে গেল যেন নাহা। দৃষ্টি যেন কোঠো থেকে বেরিয়ে আসতে চাইছে। কয়েক মুহূর্ত ধীরে ধীরে একইভাবে তাকিয়ে রইল সে, তারপর ধীরে ধীরে ছেড়ে দিল তাকে। নাহা কোনো প্রকার প্রশ্ন না করে আয়াজকে বলল, আই এম সরি, আসলে এখান থেকে কয়েকজন বৃদ্ধা যাচ্ছিল, আমি তাদের দেখেই এখানে এসে পড়েছিলাম। ইটস ওকে। কোনো মতে কথাটা বলে সেখান থেকে এক প্রকার ছুটে পালালো নাহা। লজ্জা ভালো লাগা মিশিয়ে যেন এক অদ্ভুত শিহরণ দেহের মাঝে জাগিয়ে দিল। এমনি তো শাড়িতে পরিপাটি থাকতে পারে না তিহ, জিনিসটা বড্ড অ্যালার্জি তিহুর। তার ওপর আজ আবার ভীষণ ভ্যাপসা গরম, সঙ্গে হলুদের চিটচিপানি তো আছে, শাহশরীর গিরগির করছে যেন অ্যালার্জি নামক অসহ্য যন্ত্রণায়। সবার থেকে বিদায় নিয়ে হাতে থাকা টিস্যুটা দিয়ে মুখ পরিষ্কার করতে করতে বরাদ্দকৃত কক্ষটির দিকে এগিয়ে এলো তিহু। উদ্দেশ্য একটা দীর্ঘশ্বাস নিয়ে শাড়িটা বদলে অন্য কিছু পরা। কক্ষের সামনে এসে কেমন যেন অদ্ভুত অনুভূতিতে মৃদু প্রবণ ছুটে এলো তিহুর দিকে। দরজার সামান্য বেরানো যেন আলতো স্পর্শে খুলে যাবে তা হলো তাই। তিহু জলদি পায়ে এগিয়ে দরজার সামনে। দরজা খুলতে দেখা গেল, তবে রুমের মাঝে দৃশ্যটা দেখি মেজাজ যেন সপ্তমে চলে গেল। সেখানে তিহুর সাথে উপস্থিত মুনিও। মুনি হাতের একটা ট্রে আর নীলের হাতে একটা ফোন, অন্য হাতে পানির গ্লাস। দেখে বোঝা যাচ্ছে মুনি পানি দিতে এসেছে তাকে। তবে সেটা পানি দেওয়ার পর্যন্ত সীমাবদ্ধ থাকলে কোনো ব্যাপার ছিল না। মুনি একটা হাতে রেখেছে নীলের মতো মুন্নি একটা হাতে রেখেই নির্লজ্জের মতো নীলের দিকে তাকে লাজুক লাজুক হাসছে। মনে হচ্ছে কোনো স্ত্রী স্বামীকে তৃপ্তির সাথে পানি পান করাচ্ছে। তার উপর রুমের দরজা প্রায় বদ্ধ অবস্থায়। মেজাজ ধরে রাখতে পারলো না তিহু। ধূপধা পায়ে এগিয়ে সে তড়িৎ বেগে নীলের হাত থেকে গ্লাসটা ছো মেরে নিল সর্বশক্তি দিয়ে, ফ্লোরে ফেলে দিল। সেই তো পাথরের মেঝেতে শব্দে ঝংকার তুলো কাচের গ্লাস ভেঙে গুটিয়ে গেল। ঘটনা আকস্মিক হতভম্ব মুন্নি। নীল প্রথমে হকচকায়, পরক্ষণে রেগে গিয়ে বলল, হোয়াটস রাবিশ নূর, আর ইউ ক্রেজি, এটা কি করলে? তুই তখন ওর আগে ফুটছে, কিছু হলে কোনো না কোথায় তাকে বলবে অপসমি। তিহু তখনও জবাব দিল না। এদিকে তার এমন নির্লিপ্ত তা দেখে দফায় দফায় বাড়িয়ে দিয়েছে নীলের ক্রোধের মাত্রা। বসা থেকে উঠে দাঁড়ালো সে। তিহু তার দিকে কিছু না বলে মনের দিকে সরাসরি প্রশ্ন ছিল, তুই এই রুমে কি করছিস? তার এমন উগ্রতায় কে হারালো নীল। তিহুর কাঁধ বরাবর নিজের হাতটা শক্ত করে বন্ধনে আবদ্ধ করে নিচের দিকে ফিরে ক্রোধে রঞ্জিত দৃষ্টিতে বলল, আমার কথা কানে যাচ্ছে না? আনসার মি। তিহু সামান্য ঝুঁকিয়ে উত্তর দিল। তিহু চেঁচিয়ে বলল, আপনি রাগ দেখাচ্ছেন কাকে? হ্যাঁ, গলা নামিয়ে কথা বলুন আমার সাথে। দোষটা আপনার, আমার না। আপনি কি করে পারলেন একটা মেয়ের সাথে রুমের মধ্যে বন্ধ দরজায় থাকতে, যখন আপনি জানেন মেয়েটা আপনাকে পছন্দ? শাট আপ। কথাটি শেষ করার আগে তিহু চিৎকার করে উঠল নীল। অবস্থা বেগতিক দেখে রুম থেকে প্রস্থান নিল মুন্নি। তবে যাওয়ার আগে একটা কুৎসিত শয়তানি হাসি হাসতে ভুলল না সে। যেন নিজের কুপরিচালনা প্রস্তাবটা যেটা সে করতে এসেছিল ঠিক করে গেছে। কি হলো? কথা নেই মুখে, জবান বন্ধ হয়ে গেছে? উত্তর দিস না কেন? রাগে কখনো মাথায় কি বলে
ঠিক নেই নীলের। বর্তমান অবস্থা যেন নীলের এমন খানিকটা। তার সামনে উপস্থিত রমণী যে তার সহধর্মিণী, বেমানুন ভুলে গেছে সে। রাগী হিতের জ্ঞান শূন্য হয়ে তুই তোকারি শুরু করে দিয়েছে সে ইতিমধ্যে। এদিকে তাকে এমন অবস্থায় স্থবির হতে দেখে কাজল কালো আঁখিতে প্রথমবারের মতো নোনা জল দেখা দিল সামান্য। স্থবির হলো যেনতেই নীল। জোরে জোরে শ্বাস নিয়ে ধাতস্থ হলো। বাবার চেষ্টা করলো কিছুক্ষণ আগে ঘটেছে প্রত্যেকটি ঘটনা। মূলত এই ভাবসা গরমের মধ্যে শুকনো মরুভূমির মতো শুকিয়ে গিয়েছিল তার গলা। তৃষ্ণার্ত গলায় একটু পানি পেয়ে যেন স্বস্তি পেয়েছিল। অতঃপর রুমে এসে কি হলো? বর্ষাদা গিট্রিতে করে পানি নিয়ে এলো। মুন্নি পিপাসা পেয়েছিল নীলের, তাই সেটা খেয়েও নিয়েছে। এর মাঝে তিহু এসে মেজাজটা স্বাভাবিকভাবে বিগড়ে গিয়েছে, যার দরুন পরবর্তী কাণ্ডগুলো করে ফেলেছে নীল। এখন বুঝতে পেরে অনুশোচনা সুরেই বলল, আই এম সরি নূর, আসলে ব্যাস। কথা শেষ করতে দিল না তিহু, ঝাটকা মেরে হাত সরিয়ে দিল। নাক টেনে কন্ধনিত কণ্ঠে বলল, আপনি একটা বাজে নেতা সাহেব, খুব 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 বাজে লোক আপনি। আমি আমি আর কখনো কোনোদিন আপনার সাথে কথা বলবো না। না তো আপনার কোনো ব্যাপারে অধিকার ফলাবো, আই প্রমিস। আমি আর কখনো আপনার কোনো ব্যাপারে হস্তক্ষেপ করব না। শেষের কথাগুলো বলার সময় গলা ভেঙে আসলো তিহুর, যেন আরেকটু হলে কেঁদে দেবে মেয়েটা। তবে তার কথার জবাবে নীল কিছু বলতে যাবে তার আগেই অপর হাতের পৃষ্ঠে চোখ মুছতে মুছতে রুম ছেড়ে ছুটতে পালালো তিহু। নীল তার প্রস্থানের পথের দিকে তাকিয়ে অসহায় দৃষ্টি মেলে চেয়ে রইল। পরক্ষণের সামনে থাকা আয়না সজোরে ঘুষি মেরে চিৎকার করে উঠল, ড্যামিট। কাছে ঝনঝন শব্দে মুখরিত হলো রুমটা। চারদিকে ছড়িয়ে পড়ল আয়নার ক্ষুদ্র ক্ষুদ্র কাচের কোণা। নীলের ফর্সা হাতে রক্তে রঞ্জিত ফোঁটা ফোঁটা রক্ত প্রবাহ তুমুল রূপ নিল। শ্রাবণের অমোঘ বর্ষণে ন্যায় গড়িয়ে পড়ল তা মেঝেতে।